তেল মেখে জলে ডুব দিয়ে আসি, তারপর খেলা হবে। একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয়। বহু বছর আগে পড়া সেই পড়ার বইটা মনে পড়ছে। এটা সহজ পাঠের প্রথম ভাগের ষষ্ঠ পাঠ। দেখুন, রাজনীতির কিন্তু কোনো সহজ পাঠ নেই, পুরোটাই একেবারে কড়া পাক। তবে যা খেলা সেখানে রোজ দেখছি, সে তো ফিফার বিশ্বকাপ ফুটবলকেও হার মানিয়ে দেবে। ভারতে কেউ স্বপ্নেও ভেবেছিল যে তৃণমূলের বৈঠক হবে আর সেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়েরই পথ চলে যাবে। তৃণমূলের বিশেষ অধিবেশনে নেতারা আছেন, তৃণমূলের প্রতীক আছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নেই, অভিষেকের কুর্সি নেই। সব মিলিয়ে ওই সহজ পাঠের কাল ছিল ডালখালির মতোই আর কি। আর আমাদের আজকের বিতর্কের বিষয়টাও কিছুটা সহজ পাঠ প্রভাবিত। আজকের বিষয়, কাল ছিল দল ভারী, আজ ফাঁকা বিলকুল, তহবিলে পড়ে তালা, কালীঘাটে ঝরে ফুল, পদহারা নেত্রী, কোণঠাসা যুবরাজ, আম ছালা সব কিছু অন্যের হলো আজ। কাল যারা অনুগত আজকে দেয় না সারা, কাদের পাপের ভারে রাজ্য বিরোধী হারা। দেখুন, আসল বা নকল বাঁচতে একসময় তালমিছরির বিজ্ঞাপনে ছবি আর সই মিলিয়ে নেওয়ার পরামর্শ দেয়া হতো। রাজ্যের রাজনীতিতে এখন তৃণমূল বাঁচতে বোধহয় চেয়ারপারসন আর পরামর্শদাতা মিলিয়ে নিতে হবে। রসিকতা থাক। আজ আমার প্রথম বক্তা সেই তৃণমূলের প্রতিনিধি যাদের স্পষ্ট দাবি তাদের ঝুলিতে এই মুহূর্তে রাজ্য বিধানসভার 80 জনের মধ্যে 65 জন বিধায়ক এবং বিভিন্ন পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর আছেন। আজ আমার প্রথম বক্তা তিনি গত 2 মাসের যুক্তিতক্ক এবং শুনুন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে এসেছিলেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি হিসেবে। এই কুণাল ঘোষের পাশে বসেই কালীঘাট তৃণমূলের হয়ে গলা ফাটাচ্ছিলেন। সময় সত্যি দ্রুত পরিবর্তনশীল। আজ প্রথম বক্তা প্রাক্তন আইপিএস এবং চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা সকলকে। ধন্যবাদ সুমন, প্রথমে ব্যাট করতে তো পাঠানোর জন্য। ওপেন করাটা সবসময় কঠিন, আর সুমন এরকম একটা উইকেট সেট করার চেষ্টা করছে যেখানে বল আনইভেন উঠবে। মোশনটা হচ্ছে, মোশনের লাস্ট দুটো লাইন আমি পড়ি, বাকিটা সুমন পড়েছি অলরেডি। কাল যারা অনুগত আজকে দেয় না সারা, কাদের পাপের ভারে রাজ্য বিরোধী হারা। আমি ঠিক এখান থেকেই শুরু করছি। বিরোধী হারা কোথায় হলো? বিরোধী হারার পরে একটা জিজ্ঞাসার চিহ্ন আছে। কোথাও বিরোধী হারা হয়নি। এটা একটা মিডিয়া মেড ন্যারেটিভ, যেখানে একটু আগেই আমরা রসিকতা করে আলোচনা করছিলাম যে যদি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ট্রু সেন্সে আচ্ছে দিন কারো এসে থাকে, সেটা মিডিয়ার হয়েছে। এই মুহূর্তে মিডিয়া, যাকে বলা হয় গ্লাট অফ ইনফরমেশনে চলে গেছে। মানে এত খবর যে খবর করতে পারছে না, কিন্তু দিল মাঙ্গে মোর, আরও খবর করতে হবে, আরও টুইস্ট আনতে হবে, আরও টিআরপি বাড়াতে হবে। তার জন্য নানা রকম অ্যাঙ্গেল তৈরি করতেই হবে মিডিয়াকে। মিডিয়ার এই প্রোডাক্টিভ কম্পালশনটা আমরা বুঝি, সুতরাং সেই ট্র্যাপে আমরা পা দিচ্ছি না। বিরোধী হারা বলে কিছু নেই, বিরোধিতার ফরম্যাটটা পাল্টেছে। কোনোদিনই আদি অনন্তকাল থেকে আজ পর্যন্ত বিরোধিতা হোক, সরকার চালানো হোক, তার একটা ইভলিউশনের মধ্যে দিয়ে যায়। আপনি বলতে পারেন যে মতপার্থক্য সারফেসে এসছে। রাইট টু ডিসেন্টও একটা ডেমোক্রেটিক রাইট। হ্যাঁ, রাইট টু ডিসেন্ট ডাজ নট মিনস ডিসওবিডিয়েন্স। দুটোর মধ্যে একটা তাত্ত্বিক পার্থক্য আছে বা একটা পরিষ্কার পার্থক্য আছে। রাইট টু ডিসেন্টটাকে ডিসওবিডিয়েন্সে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সাকসেসফুলি সেটা ন্যারেটিভটাকে সেট করতে পারা হয়েছে, যার জন্য ওয়েস্ট বেঙ্গলে আজকে এরকম একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস মিডিয়া তৈরি করতে পেরেছে। আজকে বিধানসভাতে রাজ্যপালের ভাষণের ওপরে সংশোধনী ছিল, সেখানে অন্য বিষয়ে আলোচনা করা স্ট্রিক্টলি না বলা হয়েছিল। স্বভাবতই বক্তা হিসেবে আমিও তার মধ্যে কোথাও পা বাড়াইনি, কিন্তু তার মধ্যেও অনেকেই যারা বলেছেন যে পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে রাস্তার নাম আরবিট্রারিলি পাল্টে দেওয়া, এই সব কিছু কিন্তু হচ্ছে
এবং এই সব কিছুই প্রতিবাদের মধ্যে আসছে। বিধানসভায় আপনি কি এক্সপেক্ট করেন? কলতলার ঝগড়া। বিধানসভাতে আপনি কি এক্সপেক্ট করেন? ওয়েলে নেমে মারামারি করতে হবে? বিধানসভাতে এটাই এক্সপেক্টেড যে বিধানসভার শিষ্টাচার মেনে আপনি বিরোধিতা করবেন, এবং সেই বিরোধিতা স্পষ্টভাবেই করা হচ্ছে, আগামী দিনেও হবে। আগামী দিনে বিধানসভার বাইরেও প্রতিবাদ হবে। এ বিষয়ে কোনো মতপার্থক্য নেই, বা এ বিষয়ে কোনো বিরোধী হারা হওয়ার বিষয় নেই। পশ্চিমবঙ্গ কোথাও বিরোধী হারা হয়নি। পশ্চিমবঙ্গে বিরোধিতা আরও ইনফর্মড হয়েছে, আরও শক্তিশালী হচ্ছে। যে বিরোধিতা মানুষ নেয় না, যে বিরোধিতাকে মানুষ প্রত্যাখ্যান করে, যে বিরোধিতাকে মানুষ রবীন্দ্রনাথের ভাষায় ইতরের কলরব বলে মনে করে, সেই বিরোধিতাকে বর্জন করে, যে বিরোধিতা করলে মানুষ গ্রহণযোগ্যতা পায় মানুষের কাছে, যে বিরোধিতা বিধায়ক সাংসদদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে পশ্চিমবঙ্গের মানুষ, ঠিক সেই বিরোধিতাই করা হচ্ছে এবং হবে। এ বিষয়ে একটা ইন্টারেস্টিং হচ্ছে যে আপনার যে কোনো একটা সিস্টেমের মধ্যে প্রসঙ্গটাকে অ্যাভয়েড করে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই, স্কিপ করার, বাইপাস করার কোনো ইচ্ছা আমার নেই। যে কোনো একটা সিস্টেমের মধ্যে একটা দলের মধ্যে কোনো ডেমোক্রেটিক ডিসেন্ট থাকতেই পারে। আজকে কোনো একটা জায়গাতে, এটা ডেমোক্রেসি, আপনার নাম্বার ইজ ইম্পর্টেন্ট। একটা নাম্বার আপনাকে ইলেকশন জেতায়, এক ভোটে জিতলো আপনি বিধায়ক বা সাংসদ, বহু আছে পশ্চিমবঙ্গে। একটা নাম্বার আপনাকে গভর্নমেন্ট দেয়, এরকমও ভারতবর্ষে বহুবার হয়েছে, যেখানে লেসার পার্সেন্টেজ অফ ভোট পেয়েও কোনো দল বেশি আসন পেয়ে তারা সরকার গড়েছে। ফলে নাম্বার ইজ ইম্পর্টেন্ট। তো ন্যাচারালি যে কোনো অর্গানাইজেশনে যদি একটা সংখ্যাগরিষ্ঠ অংশ কোনো একটি ডেমোক্রেটিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, সেটাকে ডিসওবিডিয়েন্স বলে চালিয়ে দেওয়াটা আমার মনে হয় ওভার সিম্পলিফিকেশন, অতি সরলীকরণ হয়ে যাচ্ছে। সেটার কোনো প্রয়োজন নেই। রইল বাকি পশ্চিমবঙ্গে বিরোধিতার রূপরেখা কি হতে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় শ্যামাপ্রসাদ মুখার্জির, আমরা জানি কয়েকদিন আগে তার যে তাকে যে সেলিব্রেশন হয়েছে, যে শ্রদ্ধা জানানো হয়েছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি একজন স্কলার, শ্যামাপ্রসাদ মুখার্জি ডেফিনেটলি একজন পেট্রিয়ট, শ্যামাপ্রসাদ মুখার্জি ডেফিনেটলি স্বাধীন ভারতবর্ষের অন্যতম বলিষ্ঠ মুখ। এ বিষয়ে কারোরই কোনো সন্দেহ নেই, আমার মনে হয় দলবদ নির্বিশেষে। বিরোধিতা সেখানটায় অবশ্যই থাকবে যেখানে যদি এই কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়া হয়। আফ্রিকাতে কোনো একজন শাসক বলেছিলেন যে আই ক্যান গ্যারান্টি ফ্রিডম অফ স্পিচ, বাট আই ক্যান নট গ্যারান্টি ফ্রিডম আফটার স্পিচ। আমরা বলছি ফ্রিডম আফটার স্পিচটাও দরকার। শ্যামাপ্রসাদ মুখার্জি ডেফিনেটলি শ্রদ্ধেয়, পূজনীয়। একই সাথে এটা বুঝতে হবে ফজলুল হক, যিনি একই সঙ্গে কংগ্রেস এবং মুসলিম লীগের, 13 সালে কংগ্রেসের সেক্রেটারি জেনারেল, 14 সালে মুসলিম লীগের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, লাহোর কংগ্রেসে মোহাম্মদ আলী জিন্নারকে পাকিস্তান এই মুভটা করতে যিনি সবথেকে বেশি ইনিশিয়েট করেছিলেন এই প্রস্তাবনার ক্ষেত্রে, হি ওয়াজ ফজলুল হক, কিষাণ প্রজাতান্ত্রিক পার্টি। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি, মেবি হিস্টোরিক্যাল কম্পালশন, মেবি পলিটিক্যাল কম্পালশন, তার সাথে অ্যালায়েন্সে গিয়ে তার মন্ত্রিসভাতে ফিনান্স মিনিস্টার ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি দেশপ্রেমিকতা একদমই খণ্ডিত হয় না বা লঘু হয় না, কিন্তু এটা বুঝতে হবে যে এই কথাটা যখন বলা হবে স্পষ্টভাবে, তখন যেন ফ্রিডম আফটার দ্য স্পিচ যেন কোথাও ভায়োলেটেড না হয়। এই বিরোধিতাটাই আমরা করতে চাইছি। সর্বস্তরে বিরোধিতার ডেফিনেশন পাল্টেছে। শুধুমাত্র অভিজ্ঞতা নয়, অভিজ্ঞতার সাথে কোথাও সিস্টেম আপডেশনের প্রয়োজন আছে। মিগ ভারতবর্ষকে বহু বছর সার্ভিস দিয়েছে, কনসিডার টু বি ওয়ান অফ দ্য বেস্ট এয়ারক্রাফটস, কিন্তু মিগ এই মুহূর্তে ডিম্যান্ড করছে তাকে রাফালও লাগবে। এই মুহূর্তে বিরোধী রাজনীতিতে
শুধুমাত্র গলাবাজি নয়, বিরোধী পলিটিক্সের কাছে মানুষের প্রত্যাশা থাকছে যে তারা এমন কিছু বলবেন হাউসের মধ্যে এবং হাউসের বাইরে যাতে মানুষের মনে হয় হ্যাঁ তারা বিরোধী হতে পারেন কিন্তু আগামী দিনে তারা যোগ্য বাউন্স ব্যাক করার জন্য। এই বিরোধী নেই, বিরোধী মিশে গেছে, বিরোধী বিটিম হয়ে গেছে, এই ন্যারেটিভটা কোথাও একটা বন্ধ হয় এবার প্রয়োজন। কোথায় মিশে গেছে? কোথাও কেউ মেশেনি। আজকেও অনারেবল গভর্নরের সংশোধনীর ক্ষেত্রে আমরা স্পষ্ট করে বলেছি, আগের সরকার এটা করেনি সেটা করেনি বলা হয়েছে। স্পষ্ট ভাষায় আমি নিজে বলেছি, বলা হচ্ছে এই সরকার এসে ভারতীয় ন্যায় সংহিতা নাকি ফার্স্ট টাইম ইমপ্লিমেন্ট করেছে। রং, অবশ্যই ডিউ রেসপেক্ট নিয়ে বলেছি, রং। 2024 সালের জুলাই মাসের পর থেকে পশ্চিমবঙ্গের সব কোর্ট আপনি সার্চ করে নিন, আপনি বিএনএসেই কেস রেজিস্টার্ড হয়েছে, না হলে কোনো কোর্ট আপনাকে ছাড়বে না। ফলে ন্যারেটিভগুলোকে যেভাবে সেট করা হচ্ছে তার বিরোধিতা তো যুক্তি দিয়েই আপনাকে করতে হবে। না 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 বিএনএস আমাদের সময় চালু হয়ে গেছিলো, এটা বললে মানুষ শুনবে না। আমরা এইখানটাতেই এমফ্যাসাইজ করতে চাইছি, এখানে কালেকটিভলি করা হচ্ছে, এখানে কোথাও আমরা ওরার কোনো প্রাচীর নেই। আমি আগেও বলেছি, যে কোনো সাজেশন, যে কোনো বক্তব্য যা বিরোধী কণ্ঠস্বরকে মজবুত করে সেটা অবশ্যই ইউনিফাইডই আছে, সেখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা এখানে আছে যে সেটাকে মান্যতা দেওয়ার থেকে মিডিয়া এই মুহূর্তে বেশি হ্যাপি যে বিরোধীদের মধ্যে কোথাও চিংস অ্যান্ড ফিসার্স আছে কি না। দেয়ালটা খুব সুন্দর ঘরের, কোথাও একটা সূক্ষ্ম ফাটল কি দেখা যাচ্ছে, ওকে ম্যাগনিফাই করে বারবার দেখাও, বাকি আর্কিটেকচারটা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। ঠিক এইটাই চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। আনফর্চুনেটলি পশ্চিমবঙ্গে মিডিয়ার কাছেও আমাদের একটা এক্সপেকটেশন থাকবে। ঠিক আছে, সারাদিনই ন্যারেটিভ চলছে যে এটা না ওটা, এ পক্ষের না অপক্ষের। আমরা বলছি যে এগুলোর বাইরে গিয়ে কোয়ালিটি আর্গুমেন্ট হচ্ছে কি না সেটাতে এমফ্যাসাইজ করাও দরকার। আপনারা এক্স্যাক্টলি কি চাইছেন? আপনারা এটাই তো চাইছেন যে আমরা এমন একটা কোনো আচরণ করি যেটাতে খবর হয়। দেখুন, খবর হওয়াটা বা খবর তো একটা নেগেটিভ খবরও হতে পারে, খবর হওয়াটা কারোর জীবনে ফোকাস থাকতে পারে না। স্টেটসম্যান এক সময় লিখতো না যে উই মেক নিউজ ফর দেম হু আর নিউজ। তো বিষয়টা হচ্ছে যে ইউ মেক নিউজ ফর দেম হু আর নিউজ, আপনি এমন কিছু রাখুন, ইনসিডেন্ট রিপোর্টিং নয়। ইনসিডেন্ট রিপোর্টিংয়ের বাইরে উঠেও তো কথা বলতে হবে। গত দুদিন ধরে যা মিডিয়া দেখিয়েছেন তাতে আমার মনে হয়েছে যে মূল ফোকাসটাকে মিডিয়াকে কোথাও একটা রিসেট করতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপি শাসনে প্রথম বাজেটে সংখ্যালঘু খাত উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল মাপের আর্থিক যে আমাদের গ্র্যান্ট থাকে সেটা কমানো হয়েছে, বাজেটারি অ্যালোকেশন কমানো হয়েছে। তার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ রয়েছে। আমরা মনে করি সংখ্যালঘু উন্নয়ন ডেমোক্রেসিতে অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ এনিথিং এলস, কিন্তু সেটাতে কমানো হয়েছে। সেটাও আগামী দিনে বাজেটে যখন আমরা আলোচনা করব আমরা সেটা নিশ্চয়ই মেনশন করব হাউসের মধ্যে। ফলে সব কিছু মিলিয়ে আমি এটুকু বলতে পারি যে কোথাও কোনো খামতি থাকছে না বিরোধিতা রাজনীতিতে। বিরোধী রাজনীতি নতুন ফরম্যাটে আরও শার্প, আরও ঝকঝকে, আরও ইনফর্মড, আরও বলিষ্ঠ শক্তিশালী হয়ে দেখা দেবে। আগামী দিনে এই বিরোধী রাজনীতি বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে আপনারা দেখতে পাবেন, সে বিষয়ে নিশ্চিত থাকুন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ প্রসূনদা। দেখুন, আমি এক কথায় উত্তর দিতে পারতাম, মিডিয়া নিয়ে উনি অনেক কিছু বললেন, যে আমি মশাই খবর নিয়ে আপনার জ্ঞান শুনবো কেন, কিন্তু আমি তা বলবো না। উনি চমৎকার যুক্তি দিয়ে ন্যারেটিভ সেট করলেন, আমি একটু যুক্তি দিয়ে সেইগুলো জবাব দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, আসল টুইস্টটা কি মিডিয়া করেছে? ভাবুন, প্রসূনবাবু কাকে দেখে তৃণমূলে এসেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখে? তাহলে টুইস্টটা ঠিক কোথায় হলো? মিডিয়া করলো নাকি প্রসূনবাবুরা করলো? এক। দুই হচ্ছে, উনি বললেন মিডিয়া এখন বেশি প্রোডাক্টিভ হচ্ছে, বেশ ভালো কথা। আমি বলছি নিশ্চয়ই প্রসূনবাবুদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর তত প্রোডাক্টিভ নন, বরঞ্চ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকলে প্রোডাক্টিভ বেশি দেখাবে। হয়তো তাই, আমি জানি না, কারুর মনে হতে পারে। উনি সূক্ষ্ম ফাটল বললেন। আচ্ছা, কতটা সূক্ষ্ম ফাটল?
দেখুন, রাজ্য বিরোধীরা কিনা জানি না, কিন্তু কালকে প্রসূনবাবুরা মানে ঋতব্রত গোষ্ঠী মোটামুটি তৃণমূলকে মমতাহারা করে দিচ্ছিলেন। সেটা কি খুব সূক্ষ্ম ফাটল, মানে দুর্ধর্ষ স্থাপত্যর মধ্যে সূক্ষ্ম ফাটল? আমার চমৎকার লেগেছে কিন্তু, বিশ্বাস করুন, উপমাটা। এইবার আসবো 2021 থেকে 2026, প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় যে দলে ছিলেন তারা ফ্রিডম অফ স্পিচের কথা বলতো, তাদের নীতি মেনে চলতো। শুধু 21 থেকে 26-এ এইখানে যারা বিরোধী দল ছিল আর যারা সংবাদ মাধ্যম ছিল তাদের ওপর কতগুলো মামলা হয়েছে, আমি মিথ্যে মামলা সত্যি মামলার কথা বাদ দিচ্ছি, সেই পরিসংখ্যানটা বলে দেয় যে গত 5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিভাবে প্রতি মুহূর্তে ফ্রিডম অফ স্পিচের উদযাপন করেছেন। কিন্তু এখানে চমৎকার আরেকটা রাফালের কথা বললেন। আমি দেখুন, একটা জিনিসে ওনার 11 মিনিটের বক্তব্যে নিশ্চিত হয়েছি যে প্রসূন বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই রাফাল দেখেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, এবং রাফাল দেখে, মিগ নয়, রাফাল দেখেই এখন ঋতব্রতবাবুদের দিকে যোগ দিয়েছেন। কিন্তু আমি বলছি, উনি বললেন যে আমরা ওরার কোনো প্রাচীর তুলি না। আরে, বিরোধী তো সবসময় এটা বলে। যখন দাদা আপনি শাসক ছিলেন তখন সেই শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি আমরা ওরার প্রাচীর তুলেছিল? আমি মনে হয় তো এমন প্রাচীর তুলেছিল আর তার উপরে এত কাঁটা বসিয়েছিল, মোটামুটি রাজ্যের জনগণ অবধি ক্ষতবিক্ষত হয়ে গেছেন, বিরোধী দলের কথা বাদ দিলাম। কিন্তু এইবার আমি উইথ আ ভেরি সিরিয়াস নোট, কালকের যে ঘটনা, আবার বলছি, প্রসূনদার মতে সূক্ষ্ম ফাটল, আমার মতে হচ্ছে রাজ্য বিরোধীহারা কিনা একমাত্র সময় বলবে, কিন্তু তৃণমূল মমতাহারা করার যে প্রচেষ্টা কালকে খুব সিরিয়াসলি ঋতব্রতরা করেছেন, সেই দিকে একটু নজর রাখবো। আমি নিশ্চিত যে বিদ্যাসাগর মশাই আজকে বেঁচে থাকলে নিশ্চয়ই লিখতেন যে সময় অতি বিষম বস্তু। ঘটনার চাকা, ভাগ্যের চাকা আর সময়ের চাকা কখন কিভাবে ঘোরে বোঝে কার সাধ্য। 28 বছরে তৃণমূল কংগ্রেসের বয়স, প্রসূনদা যখন বলছিলেন আমি ক্যালকুলেটারে একটা সাধারণ পাটিগণিতের হিসেব করছিলাম, একেবারে পাটিগণিতের নিয়মে যদি ধরি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বয়স 1,46,26,578 মিনিট। আর সোমবার বঙ্গবাসী দেখল সেই দলটার আগামুড়ো বদলে দিতে প্রসূনদাদের সময় লাগলো মাত্র 31 মিনিট 20 সেকেন্ড। মানে নিউ টাউনের ওই 5 তারা হোটেলে ঋতব্রত তৃণমূলের বিশেষ অধিবেশনের স্থায়িত্ব ছিল মাত্র 31 মিনিট 20 সেকেন্ড। আর সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটাই কেড়ে নিলেন যিনি, তার নাম অরূপ রায়। বর্ষিয়ান বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়কে প্রায়ই দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রকাশ্যে তিরস্কার করছেন। যেমন ধরুন 2019-এর 19শে আগস্ট হাওড়া শরৎ সদনে প্রশাসনিক বৈঠক, সবার সামনে তৃণমূলের শুরুর দিন থেকে থাকা প্রাক্তন সহকর্মী কিন্তু অরূপ রায়, তাকে প্রায় ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী। মনে না থাকলে একবার আপনাদের মনে করিয়ে দিই। আর অরূপ, তোমার এলাকার কাজ আমি করতে যাবো না, তোমাকে করতে হবে। আবার গিয়ে ওখানে বলবে না কেন তুমি দিদিকে কথা বলতে গেছো, দিদির জানবার অধিকার আছে। একটি মেয়ে বলছিল তুমি অনেক করো, কিন্তু এই কাজগুলো হয়নি। দিদি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে, এবং সেক্ষেত্রে পাবলিকের কোনটা প্রবলেম আছে না আছে এটা দেখবার অধিকার তোমারও আছে, আমারও আছে। অরূপ রায় সেদিন প্রকাশ্যে একটাও পাল্টা জবাব দেননি। গতকালে চেয়ারপারসনের চেয়ার কেড়ে সেই চেয়ারের অধিকার নিয়ে নেওয়াটাকে কি জবাব দেয়া বলবো? কিংবা ধরুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা শুনেই, কে অভিষেক? ওই যাকে লোকে চোর পিটুনি দিয়েছে, একেবারে এইভাবে বললেন। কি বলেছেন? যারা মিস করেছেন তাদের জন্য আরেকবার। কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে? সময় নষ্ট করে লাভ নেই, নেক্সট কোয়েশ্চেন। আবার বলছি, সময় অতি বিষম বস্তু। যাই হোক, আমার পরের বক্তা কালীঘাট তৃণমূলের প্রতিনিধি, আলাদা করে বলতে হচ্ছে, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি আলাদা করে কোনো কালীঘাট তৃণমূল অন্য কোনো তৃণমূলের প্রতিনিধি নই, আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। এবং যারা নিজেদেরকে এতদিন ধরে ভালো তৃণমূল, আসল তৃণমূল দাবি করছেন, আমি আপনাদেরকে বলছি তারা না ভালো তৃণমূল না আসল তৃণমূল, তারা হলেন মুচলেকা তৃণমূল। কারণ তারা মুচলেকাটা লিখে দিয়েছেন তাদের কাছে
যারা কোনো এক মুচলেকা সাভারকারকে নিজেদের রাজনৈতিক গুরু বলে মনে করে, যারা নিজেদের মেরুদণ্ডটা বিকিয়ে দিয়েছেন তাদের কাছে, তারা না হতে পারেন ভালো, না হতে পারেন আসল। আমরা যদি খারাপ হয়ে থাকি আমরা খারাপ, কিন্তু কোনোভাবেই আমরা আর যাই হই না কেন আমরা বেইমান নই, কারণ এই রক্তে যাই থাক বেইমানিটা নেই। বাঙালির রক্ত তো, বেইমানিটা ঠিক করতে পারি না। এখানে একটু আগে দাঁড়িয়ে মাননীয় প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয় শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে তার পক্ষে বললেন না বিপক্ষে বললেন, কেউ কি কিছু বুঝতে পারলেন? আমাকে জিজ্ঞাসা করলে কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলবো, আমি রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপক্ষে ছিলাম, বিপক্ষে আছি এবং বিপক্ষেই থাকব। তাকে যারা পেট্রিয়ট মনে করেন আমি তাদের বিপক্ষেই থাকব, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুকে লিখিতভাবে দেশদ্রোহী তকমা যদি কেউ দিয়ে থাকেন এই বাংলার মাটিতে, তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাকে পেট্রিয়ট বলাটা আমার মতে কোনো তৃণমূলের পক্ষেই সম্ভব নয়, একমাত্র তারাই পারেন যারা মুচলেকা তৃণমূল। যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 42-এর ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে ব্রিটিশদের চিঠি দিতে পারেন, ইউনিয়ন জ্যাকের সামনে মাথা নত না করবার জন্য বেত্রাঘাত করবার নির্দেশ দিতে পারেন, আমি আর যাই করি না কেন তার পক্ষে দাঁড়িয়ে রাজনৈতিক অবস্থান নির্ণয় করতে পারবো না। তার জন্য যদি দিনের শেষে আমি দেখতে পাই যে আমার সঙ্গে কেউ নেই, আমার পাশে কেউ নেই, যারা তাবড় নেতা, যারা আমার থেকে অনেক বেশি রাজনীতি বোঝেন, যারা কালকে হোটেলে গিয়ে একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণ করছেন বলে দাবি করেছেন, তারা আমার থেকে অনেক বেশি রাজনীতি বোঝেন, কিন্তু দিনের শেষে জীবনান্তে দাঁড়িয়েও যদি আমি দেখি যে আমার পাশে কেউ ছিল না, শুধুমাত্র বেইমানিটা করতে পারিনি বলে, তবু আমি একটাই কথা বলবো, এই আমার না ঠিক বেইমানিটা একদম আসে না। যারা ওই হোটেলে বসে মিটিং করে যার নামে ভোট চেয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই বাদ দিয়ে দিতে পারেন, তারা আমার থেকে অনেক বড় নেতা, তারা অনেক বড় দিগ্গজ ব্যক্তিত্ব, তারা অনেক বেশি রাজনীতিটা বোঝেন, তারা ক্ষমতা বোঝেন, ক্ষমতা গুলে খেয়েছেন, চারিপাশে মন্ত্রী শান্ত্রী নিয়ে তারা ঘুরে বেরিয়েছেন, সেপাইরা তাদের সেলাম ঠুকেছে। হতে পারে এরপরেও মুচলেকা দেওয়ার কারণে, হতে পারে বোঝাপড়া করে বিরোধিতার নামে প্রহসন করার কারণে আবারও তাদের আশেপাশে সেপাই শান্ত্রীরা ঘুরে বেড়াবে। আমি হয়তো বা আমাদের মতো মানুষ যারা, আমরা হয়তো থেকে যাব একলা, কিন্তু তবুও গর্ব করে বলবো, জানেন দাদা, এই আমাদের না ঠিক বেইমানিটা একদম আসে না। এইটা যদি গর্বের হয়, সেই গর্ব নিয়েই আমরা থাকব। বোকা হওয়াটা যদি গর্বের হয়, বেইমানি না করাটা যদি বোকামি হয়, সেই বোকামির গর্ব নিয়েই আমরা থাকতে চাই। কিন্তু কোনোভাবে আপনাদের সামনে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেতাজি সুভাষকে লিখিতভাবে দেশদ্রোহী তকমা দিয়েছিলেন, তার পক্ষে দাঁড়িয়ে ইনিয়ে বিনিয়ে এদিক ওদিক ডান দিক বাঁ দিক ওপর নিচ করে তিনি আসলে পেট্রিয়ট ছিলেন বলে অধুনা যারা রাজনৈতিক প্রভু, যারা রাজনৈতিক মালিক, তাদেরকে খুশি করবার কোনো দায় এই জীবনে যাতে নিতে না হয়, সেই জন্যই আবারও বলি, বেইমানিটা ঠিক আসে না। যারা গতকাল গিয়ে মিটিং করেছেন, 4 মের পর যাদের হঠাৎ করে জ্ঞানচক্ষুর উন্মিলন ঘটেছে, একটু আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাচ্ছিল্য ভরে বললেন, কে অভিষেক? তার স্মৃতিশক্তি তো এত খারাপ নয়, তিনি কথায় কথায় রবি ঠাকুরের অসংখ্য কবিতা গড়গড় করে মুখস্থ বলে দিতে পারেন। তিনি কি করে ভুলে যেতে পারেন এই অভিষেক, সেই অভিষেক যার পদধূলি পাওয়ার জন্য, যার পদধূলি বলা ভালো পদলেহন করবার জন্য আপনি এবং আপনার মতো যারা আজ মুচলেকা তৃণমূল হয়েছেন, ঘন্টার পর ঘন্টা আপনারা ক্যামাক স্ট্রিটের বাইরে অপেক্ষা করতেন। আমি টিকিট পাইনি, আমার মতো বহু মানুষ আছেন যারা টিকিট পাইনি, যারা পদ পাইনি, যারা কোনো রকম সুযোগ সুবিধার কিচ্ছুর খোঁজে আমরা এই দলটা করতে যাইনি। 4 মে জোর করে হারিয়ে দেওয়ার পরে, জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরেও আমরা ঠিক সেখানেই আছি আমরা যেখানে ছিলাম। কারণ অনুগত কেউ কোনো ব্যক্তির হয় না, অনুগত হতে হয় নিজের বিবেকের কাছে। যখন ক্ষমতা ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভালো আর কেউ নেই।
যখন ক্ষমতা ছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি আর কেউ নেই। আর যখন জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো, যখন প্রকৃত লড়াইয়ের সময় এলো, এখন যখন মার খেতে হবে, এখন যখন পুলিশের মিথ্যা মামলা খেতে হবে, এখন যখন প্রয়োজনে জেলে যেতে হবে, তখন হঠাৎ করে তারা অত্যন্ত খারাপ হয়ে গেলেন। আসলে আপনারা ক্ষমতা ছাড়া, আপনারা ক্ষমতার বলয়ের মধ্যে থাকা ছাড়া থাকতে পারেন না। আপনারা কাপুরুষ। কোনো ইনিয়ে বিনিয়ে এই যুক্তি ওই যুক্তি দিয়ে এই বাস্তব ঢাকা যাবে না। আপনারা কাপুরুষ, আপনারা বেঈমান। বেঈমানির কোনো কারণ লাগে না, রক্তে বেঈমানি থাকলেই বেঈমান হয়। এই বাংলার মাটিতে যেমন সূর্য সেন জন্মেছিলেন, সেই সূর্য সেনকে ধরিয়ে দেওয়া নেত্র সেনেরাও জন্মেছিলেন। আপনারা সেই নেত্র সেনের বংশধর। সরাসরি বলছি, আমি জানি আজকের বক্তব্যের পর হতে পারে আমার নামে এক গাদা মিথ্যে মামলা হবে, হতে পারে আপনারা জনরোষের নাম করে সাজিয়ে পাথর, ইট, পাটকেল, ডিম সব ছুটতে পারেন, কিন্তু এই সব কটা চ্যালেঞ্জ আমি নিতে রাজি। কারণ ওই একটাই, রক্তে বেঈমানি নেই। এই রক্তে বেঈমানি না থাকার ফলেও আগামী যত বছর প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে থেকে এই লড়াই আমি লড়ব। আমাদের মতো লক্ষ লক্ষ তৃণমূল কর্মী লড়বেন, এবং যারা প্রকৃত বিজেপি RSS বিরোধী, প্রকৃত বিরোধী, যারা ইনিয়ে বিনিয়ে শ্যামাপ্রসাদের রাজনীতিকে জাস্টিফাই করার চেষ্টা একদম করেন না, যারা প্রকৃতভাবে সুভাষের অনুগামী, যারা প্রকৃতভাবে সুভাষ বোসের অনুরাগী, তারা এই লড়াইটা লড়বেই। এই বাংলার মাটিতে দাঁড়িয়েই আমরা লড়ব, এবং আমরা প্রমাণ করে দেব এই বাংলার মাটি কোনোদিন নেত্র সেনেদের আপন করেনি, সূর্য সেনেদের করেছে। এই বাংলার মাটি যে কথা না রাখার মাটি নয়। সুনীল সেই কবেই বলে গেছেন, কেউ কথা রাখে না। এটা আসলে আপনাদের দেখে লিখেছিলেন, তিনি ভবিষ্যৎ দ্রষ্টার মতো আপনাদের দেখে লিখেছিলেন। কিন্তু আমরা কবিকে ভুল প্রমাণ করে দেব। কেউ কেউ থাকে যারা কথা রাখতে জানে, আমরা কথা রাখব। কারণ সবাই বিক্রি হয় না, সবাই ভয়ে মাথা নত করে না, এবং সবাই মুচলেকা তৃণমূল হয় না। আমরা সেই তৃণমূল কংগ্রেস যারা তৃণমূল স্তরে লড়াই করতে জানি। এই তৃণমূল স্তর থেকেই আমরা ফের লড়াই করব, এবং বিজেপির বিরুদ্ধে কোনো ইন্টেলেকচুয়াল জাস্টিফিকেশান দিয়ে বিধানসভাটা কি লড়াইয়ের জায়গা, ঝগড়ার জায়গা, না না, আমরা তো রাস্তায় নামবো বলে এই সব চাটুকারিতা আমরা করব না, এইসব চটুলতা আমরা করব না। লড়াই হবে লড়াইয়ের মতন, চোখে চোখ রেখে। প্রকৃত লড়াই বলতে যেটা বোঝায় শুধুমাত্র কটা ভোট পাওয়ার লড়াই নয়। আজকে যে জাভেদ খান, আজকে যে ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থেকে তার দয়া রাজনৈতিক নেতা, বিধায়ক, মন্ত্রী, জনপ্রতিনিধি এত কিছু হয়েছেন, তাদের এলাকায় যখন বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ভাঙা হচ্ছে, কোথায় জাভেদ খান ছিলেন? কোথায় রয়েছেন ফিরহাদ হাকিম? যে ফিরহাদ হাকিম গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী ছুটে গেছিলেন। আজ সেই ফিরহাদ হাকিম মাত্র কিছুদিন আগে 3রা জুন ওই ধর্মতলায় যখন এই বিজেপি সরকারের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দেয়নি কর্মসূচি করার, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই ভয়ঙ্কর গরমের মধ্যে একটি বাস স্ট্যান্ডের তলায় দাঁড়িয়ে আমার মতো সাধারণ তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে কর্মসূচি করছিলাম, ফিরহাদ হাকিম সেখানে উপস্থিত হয়েছিলেন। আর মাত্র কদিন পর তিনি গিয়ে উপস্থিত হচ্ছেন সেই মিটিংয়ে যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি বের করে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হচ্ছে। আপনি ভাবছেন মানুষ আপনাদের ক্ষমা করে দেবে? আপনারা ভাবছেন গণদেবতা আপনাদের ক্ষমা করে দেবে? আমি এই মঞ্চে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের মতো বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ করছি। আপনার স্ট্রংহোল্ড তো মেটিয়াবুরুজ, খিদিরপুর, আপনার স্ট্রংহোল্ড। সেইখানে দাঁড়িয়ে আপনি মিছিলের ডাক দিন, আমরা দেখতে চাই কতজন মানুষ আপনার পেছনে দাঁড়ায়। আমি এই মঞ্চ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, আপনারা ডাক দিন, আপনাদের পেছনে কতজন তৃণমূল কর্মী দাঁড়ায় আমরা দেখতে চাই। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেবেন, মানুষ দাঁড়াবেন তার পেছনে, কারণ তার বিশ্বাসযোগ্যতা তিনি রক্ত দিয়ে, ঘাম দিয়ে, পরিশ্রম দিয়ে অর্জন করেছেন। আর আপনারা ভাবছেন আজকে ক্ষমতা চলে গেছে বলে তিনি দুর্বল, আজকে ক্ষমতা চলে গেছে বলে তার প্রতি বোধহয়, তার সঙ্গে বোধহয় আর কোনো মানুষ নেই, তার প্রতি আর কারো ভালোবাসা নেই। আপনারা ভুল করছেন।
আপনারা ঐতিহাসিক ভুল করছেন, কারণ এই আগামী 5 বছর আপনাদের রাজনৈতিক কেরিয়ারের অন্তিম 5 বছর। যা গুছোনোর এর মধ্যে গুছিয়ে নিন, কারণ গুছোতেই আপনারা গেছেন। কারণ আপনারা আখের গোছাতে জানেন। আপনারা বুদ্ধিমান, আমরা বোকা, আমরা গোছাতে জানি না। আপনারা অত্যন্ত বুদ্ধিমান, আপনাদের মতো বুদ্ধি আমাদের নেই। আপনারা ওদিকে গোছান, আপনারা গুছিয়ে নিন, আমরা এদিকে লড়বো। কারণ একটাই, রক্তে বেইমানি নেই। এটা মানুষের সামনে আমরা প্রমাণ করে দেব যে ব্লাড ম্যাটার্স, রক্ত ম্যাটার করে। যাদের রক্তে বেইমানি থাকে তাদেরকে ইনিয়ে বিনিয়ে যেভাবে হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও জাস্টিফাই করতে হয়। আমি সম্মান জানাই দেবজিৎ দাদের মতো মানুষকে। প্রথম থেকে একটা রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলেছে। আমি আজীবন ওর বিরুদ্ধে থাকব রাজনৈতিকভাবে। আমি আজীবন বিজেপি আরএসএসের বিরুদ্ধে থাকব, কিন্তু আমার সম্মান থাকবে ওদের প্রতি যে কোনোদিন বিশ্বাসঘাতকতা করেনি। কারণ মনে রাখবেন, আজকে সেই 23শে জুন পলাশির প্রান্তরে স্বাধীন ভারতবর্ষের সূর্য অস্তমিত হয়েছিল ওই মির্জাফরদের বিশ্বাসঘাতকতায়। আজকে আবারও সেই ইতিহাস ঘুরে ফিরে এসছে। আজকে সেই 23শে জুন আমরা আবারও দেখতে পাচ্ছি কিছু বিশ্বাসঘাতক মির্জাফর, জগৎ শেঠ, বিভীষণদের ইনিয়ে বিনিয়ে এদিক ওদিক করে ইন্টেলেকচুয়াল জাস্টিফিকেশন দিয়ে আদতে কার্যত আরএসএস বিজেপির হয়ে দালালি করতে। আমরা দালাল নই, আমরা বেইমান নই, কারণ রক্তে বেইমানি নেই। এবং এই আরএসএস বিজেপির বিরুদ্ধে যে লড়াই, প্রকৃত বিরোধী বলতে যেটা বোঝায়, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরাই লড়ব, কোনো মুচলেকা তৃণমূল নয়। ধন্যবাদ। ধন্যবাদ অনির্বাণ। দেখুন, অনির্বাণকে বা অনির্বাণদের কমিটমেন্টকে সত্যি শ্রদ্ধা করার মতো, কারণ দুঃসময় বন্ধু চেনা যায়। কিন্তু কয়েকটা জায়গা থেকে শুরু করি। এক হচ্ছে, হ্যাঁ সত্যি আজকেই তো সেই 23শে জুন, যে 23শে জুন শুধুমাত্র পলাশির যুদ্ধ হয়নি, 23শে জুন আমাদের এই রাজ্যে 9 বছরের একটা নিষ্পাপ মেয়ে তৃণমূলের বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। তার নাম তামান্না খাতুন। সেটাও গত 15 বছরের মধ্যে হয়েছিল, যার ফলে এই 23 তারিখটা নিঃসন্দেহে মনে থাকবে। তবে একটা রসিকতা দিয়ে শুরু করি। বলতে বলতে অনির্বাণ বলল সুভাষচন্দ্রের কথা। আচ্ছা, সুভাষচন্দ্রের অনুগামীরা সবাই তৃণমূল নাকি? ভাগ্যিস নয়, তার কারণ নেতাজিও এত বড় অপমান সহ্য করতে পারতেন না। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, ও একটা কোটেবল কোট দিয়েছে। একদম প্রথম মুহূর্ত থেকে অনির্বাণ শুরু এবং শেষ এক জায়গায় বেঁধেছে একটা বাক্য দিয়ে। ও বলছে বেইমানিটা বাঙালির রক্তে নেই। আচ্ছা, তাহলে গত 15 বছর বিজেপির টিকিটে জিতে, কংগ্রেসের টিকিটে জিতে, বামফ্রন্টের টিকিটে জিতে 15 বছর ধরে যারা তৃণমূল কংগ্রেসে এলো ইস্তফা না দিয়ে, তারা বাঙালি নয়? তাদের শরীরে এক ফোঁটাও বাঙালি রক্ত নেই? নাকি অনির্বাণ বলবে ওইটা বেইমানি ছিল না আর এইটা বেইমানি? সে যাই হোক, অনির্বাণরা কথায় কথায় ঋতব্রত তৃণমূল যারা করছেন তাদের বেইমান বলছেন। সে বলতেই পারে, যুক্তি দিয়েই বলার চেষ্টা করছেন। কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেস থেকে সাংসদ হয়ে, রাজীব গান্ধীর স্নেহধন্যা হয়ে, কেন্দ্রে মন্ত্রী হয়ে, সর্বভারতীয় রাজনীতির যাবতীয় পরিচয় পেয়ে রাজ্য যুব কংগ্রেসের প্রধান মুখ হয়ে ওঠার পরও 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করতে পারেন, তারপর গোটা দেশে কংগ্রেসের সবথেকে বড় শত্রু বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন, তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের টিকিটে একবার সাংসদ আর একবার বিধায়ক হয়েছেন। বিরাট বেইমানি করেছেন। আর যদি তিনি বেইমানি করেন, অন্যরা একটুও বেইমানি করেননি? আজ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, দেখছিলাম কোট আন কোট, বিদ্রোহীদের মান সম্মান থাকলে আগে নিজের পথ ছেড়ে দিন। খুব ভালো কথা। কিন্তু কংগ্রেসের প্রতীকে সিপিএমের সমর্থনে জিতে আসার কয়েক সপ্তাহের মধ্যে যখন ওই বাইরন বিশ্বাস তার হাতে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পতাকাটা তুলে দিয়েছিলেন, তখন কি অভিষেক বলেছিলেন, ভাই বাইরন আপনি পদত্যাগ করে আগে ভোটে জিতে আসুন? কংগ্রেসের কাছ থেকে যখন ওই একটি মাত্র ঝালদা পুরসভা তৃণমূল ছিনিয়ে নিয়েছিল, তখন কি ওই মান সম্মান নীতি নৈতিকতাগুলোকে বস্তাবন্দি করে আলমারিতে ঢুকিয়ে চাবিটা আদিগঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়েছিল আদি তৃণমূল? এ প্রশ্ন তো আজকে উঠবেই। যাই হোক, আমার পরের বক্তা বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। পলাশির যুদ্ধ যেখান থেকে শেষ করেছিল অনির্বাণ, ওখানে যুদ্ধ হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল সেই সব নিয়ে আলোচনার জন্য এই জায়গা নয়।
তবে কবি নবীনচন্দ্র সেন একটা কাব্য লিখেছিলেন, কাব্যটার নামই ছিল পলাশির যুদ্ধ। ওটা 1875-এ ছাপার হয়ে মানুষের হাতে এসেছিল। সেখানে উনি বলেছিলেন একটা জায়গায়, কোথা যাও ফিরে চাও সহস্রলোচন, বারেক ফিরিয়া চাও ও গো দিনমণি, তুমি অস্তা চলে দেব করিলে গমন, আসিবে ভারতে পুনঃ বিষাদ রজনী। তো তৃণমূলের যারা বক্তা তারা এরকমই আর কি একটা নতুন ধরনের এক্সটেম্পো, একটা অদ্ভুত জিনিস আনছেন, যেটা কিনা একটা নাটকীয়, অতি নাটকীয় ব্যাপার, যাত্রা লজ্জা পাবে। আরে কে বিশ্বাসঘাতক, কারা বিশ্বাসঘাতকতা করেছে? একটা ডাকাত দলের লোকেরা ডাকাতের সর্দারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, পুরনো সর্দারের সঙ্গে রইল না নতুন সর্দারের সঙ্গে গেল, তাতে ডাকাত দলের বিশ্বাসযোগ্যতার কোন দিকে আছে কোন দিকে নেই সেটা বড় কথা নয়। মানুষের সঙ্গে ওরা বিশ্বাসঘাতকতা করেছে, যারা ওদের পরপর ভোট দিয়ে কালীঘাটের টালির চালা থেকে টেনে এনে প্রথমে রাইটার্স, তারপরে দুবার ওদের কথা অনুযায়ী ভোটে জিতেছিল, ওরা দুবার নবান্নে রেখেছিল। এই 1.5 দশক ধরে কারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? আজকেও আপনাদের টিভি চ্যানেলে আমরা দেখেছি টন টন সোনা বেরোচ্ছে, কেজি কেজি সোনা। কোন কোন বিশ্বাসযোগ্যতার জোরে, কোন বিশ্বাসের জোরে এই টাকা, এই সোনা এসেছিল? পার্থবাবুর বাড়ি থেকে যখন টাকা পাওয়া গেছিল, অর্পিতার বাড়ির থেকে যখন টাকা পাওয়া গেছিল, সেই সময় দাঁড়িয়ে এই যারা নীতি শিক্ষকরা বসে আছেন তৃণমূল কংগ্রেসের, তারা কটা কথা বলেছিলেন বিশ্বাসযোগ্যতা নিয়ে? আমাদের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে আমাদের জানার ইচ্ছে আছে। বিশ্বভ্রমণ করাবেন না, দয়া করে ভারত ভ্রমণে নিয়ে যাবেন না। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মাটির সঙ্গে এই মাটির থেকে উৎপন্ন হওয়া একটি দল হিসেবে আপনারা বলুন যে কোন ম্যাজিকে, কোন জাদু বলে বাড়িতে বাড়িতে এত টাকা, এত সোনা, এত অন্য ধরনের জিনিসপত্র পাওয়া যায়? ছেড়ে দিন নেতার বাড়ি, কোন বিশ্বাসযোগ্যতার বলে? দুজন বন্দ্যোপাধ্যায় বসে আছেন, বলুন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত কলেজ, যেটা আগে রিপন কলেজ বলে খ্যাতি, যার খ্যাতি ছিল, যে রিপন কলেজে যখন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ হয়ে ফেরত চলে এলেন বিশ্বজয় করে, তারপরে আসার পরে লোকেরা তার শিয়ালদা এসে পৌঁছানোর পরে বজবজ থেকে তার ফিটন গাড়ি থেকে ঘোড়া সরিয়ে দিয়ে যুবকরা নিজেরা টেনে আনছিলেন। সেই বাঙালি বিশ্বাসঘাতক ছিল না, তারা ভাবতে পারেননি যে সেই কলেজ যখন আরেকজন বাণুজ্যের নামে, আরেকজন শাণ্ডিল্য গোত্রীয়র নামে যখন উৎসর্গীকৃত হবে, দেশের মানুষ যখন রিপনের নাম সরিয়ে যখন তার নাম রাখবে, তারপরেও সেই কলেজের 2 নেতা, বাবা এবং ছেলে, অদ্ভুত ব্যাপার, তাদেরও যে পদবি সেটাও ওই শাণ্ডিল্য কুলগোত্রীয় বন্দ্যোপাধ্যায়। তারা ওখানে শোয়ার ব্যবস্থা রেখেছে, তারা এখানে এমন কিছু জিনিসপত্র রেখেছে যেগুলো বাড়িতে মানুষ সামনে রাখতে লজ্জা পায়, ওই কলেজে পাওয়া গেছে। উয়ে ধরা লাখ লাখ টাকার বস্তা আর কোথায় পাওয়া গেছে? তখন কোথায় আপনাদের এই বিশ্বাস যোগ্যতার কথা ছিল শাসক দল হিসেবে, যেখানে কিনা শুরু থেকে শেষ অবধি সর্বত্র মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা আপনারা করেছিলেন? আপনারা প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেক মুহূর্তে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কর্মফল কাউকে ছাড়ে না। আজকে যারা একে অন্যের সঙ্গে যুদ্ধ করছেন, পশ্চিমবঙ্গের মানুষের কোনো উৎসাহ নেই। একদল, আবারও বলছি, একদল ডাকাত, তারা আদি ডাকাতের সঙ্গে আছে না নব ডাকাতিদের সঙ্গে রয়েছে, তাতে আমাদের অন্তত পশ্চিমবঙ্গবাসীর কোনো উৎসাহ নেই। অনেকেই বলবেন যে রাজনীতি বিষম বস্তু ভাই, একটু পরে যারা ওখানে যাচ্ছে তারাও তো কখনো সমর্থন নয়, এসব নিয়ে আসতে পারেন। সুমনদাই হয়তো একটু পরে করবেন, অনেক ব্যাপারে হতে পারে, আমরা স্বীকার করছি। রাজনীতি বিচিত্র গতি, রাজনৈতিক ক্ষমতা, এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে যারা কিনা বিভিন্নভাবে জনপ্রতিনিধি রূপে রয়েছেন, তাদের প্রতি
সংবিধানের এবং সংবিধানের প্রতি বা এই রাষ্ট্রের যে নিয়ম, রাজনৈতিক নিয়ম, সেখানে তাদের কিছু দেওয়ার নেওয়ার ব্যাপার আছে। কিন্তু একটি বিষয় আমি একমত, যে চ্যালেঞ্জ অনির্বাণ জানাচ্ছিল যে পারবেন একটা মিছিল করতে, পারবেন একা একটা সভা করতে, আমরা এখানে বাজি ধরে বলতে পারি যারা আগের সঙ্গে ছিলেন, যারা পরের সঙ্গে আছেন, তারা যদি আরেকবার ভোটে এই মুহূর্তে দাঁড়ান, কেউ জিতবেন না, কারুর জেতার কোনো ক্ষমতা থাকবে না। তার কারণ মানুষ বুঝে গেছে শেষ যে বিশ্বাসটুকু টিম টিম করে জ্বলছিল সেটাও নষ্ট হয়ে গেছে, সেটাও মুছে যাচ্ছে শুধু একটাই কারণে, পৃথিবীতে ছেড়ে দিন, ভারতে বহু রাজনৈতিক দল ক্ষমতা এসেছে, বহু রাজনৈতিক দল ক্ষমতা থেকে চলে গেছে, আবার এসেছে। কোথাও দেখেছেন জনরস সেই রকম জায়গায় পৌঁছতে পারে যে দেখলে চোর চোর বলে তেড়ে যাচ্ছে? কে কে প্রমোট করছে? কেউ কোনো প্রমোশনের দরকার হচ্ছে না। সাধারণ মানুষ, আপনার আমার বাড়ির মানুষ, আমার বাড়িতে আপনার বাড়িতে যারা সহযোগিতার কাজ করে, যারা ড্রাইভারি করে, যারা সব থেকে নিচের দিকে আছে বৃত্তের দিক থেকে, তাদেরকে প্রশ্ন করুন পশ্চিমবঙ্গবাসী হিসেবে কারা এই চুরি, এই দেদাল লুটের ব্যবস্থা করেছিল। আমাদের বিরুদ্ধে কি না বলা হয়েছে, কি না বলা হয়েছে। সেটিং থিওরি, বিভিন্ন সময় নাকি আমরা ওদের সঙ্গে নাকি মিশে যাচ্ছি, এপার থেকে ওপারে নাকি যাতায়াত চলছে, রাজনীতির নিয়ম অনুযায়ী হয়েছে, তৎকালীন প্রক্রিয়া অনুযায়ী হয়েছে। কিন্তু 4 তারিখের পরে হঠাৎ করে যাদের বিবেক জাগ্রত হলো, 4 তারিখের পরে যারা নিজেদের দলের মধ্যে নীতি পুলিশের জায়গা নিচ্ছেন, তাদের কাছেও প্রশ্ন, যারা এককভাবে বিভিন্ন জায়গায় এদিকেও নেই ওদিকেও নেই ভাবে আছেন, এবং যারা সরাসরি এখনো পর্যন্ত কালীঘাটের হাঁড়ি কাটে মাথা জমা দিয়ে রেখেছেন, সবার কাছেই একটা প্রশ্ন, জানতেন না পার্থবাবু কিভাবে টাকা এনেছিলেন? ও বাবা, আপনারা জানতেন না মেসিনিয়ে ম্যাসাকারের নায়ককে? আপনারা জানতেন না, সত্যি জানতেন না যে গিল্ড, বিভিন্ন সময় বিভিন্ন গিল্ড টালিগঞ্জে সিনে আর্টিস্টদের মধ্যে কিভাবে টাকা নয় ছয় করত? ও বাবা, কি মিষ্টি, কি চিন্তা, ভাবা যায় না, জানতামই না যে এইরকমভাবে যিনি কিনা একজন সল রেখেছিলেন, তিনি সোনার বাট লোকের কাছ থেকে নিতেন তার কাজ করে দেওয়ার ব্যবস্থা অনুযায়ী। সেটা কি কাজ? নৈতিকতাকে, মানে অনৈতিকতাকে নৈতিকতায় পরিণত করার যে ব্যবস্থা, সেটা তিনি নিতেন। দুর্নীতি যাদের আদর্শ ছিল, সেই রকম একটা দলের প্রতিনিধিরা বসে আছেন, সরাসরি বলছি, যারা প্রত্যেক মুহূর্তে দুর্নীতিকে সামনে থেকে টেবিল চাপড়িয়ে সমর্থন করে গেছেন, তারা এরা একের পর এক বিভিন্ন জায়গায় বিভিন্ন এই ধরনের আমাদের বিভিন্ন টিভি চ্যানেলের ডিবেটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক দুর্নীতি, তাদের সঙ্গে তাদের চালা চামুন্ডাদের একের পর এক দুর্নীতি তারা সমর্থন করেছেন। ভাই অনির্বাণ, তুমি তো তৃণমূলে অফিসিয়ালি জয়েনই করলে ভাই মার্চ মাসের পরে, যখন কিনা ভোট ঘোষণা হয়ে গেছে, তারপরে টিকিটও ঘোষণা হয়ে গেছে তারপরে। সুতরাং তুমি টিকিট পাওনি কি তুমি টিকিট পেয়েছো সেটা বড় কথা নয়, কিন্তু তোমার কথাটা খুব বড়। যারা এই দুর্নীতির সুযোগ নিয়ে টিকিট পেয়েছেন, যারা জিতেছেন, যারা জিতলে মমতাকে সামনে রেখে, অভিষেককে সামনে রেখে অত্যাচার করতেন, তারা কোথায় কি করতেন? আরও একটা প্রশ্ন আছে, যারা বিভিন্ন সময় এত কথা বলার পরে মনে মনে একটু দুঃখ পাবেন, আহা দেবজিৎ তুমি তো ভদ্রভাবে কথা বলো, এত উত্তেজিত না, না না এগুলো করা ঠিক না, একটু মিষ্টি করে বলো। 4 তারিখ বেলা 12টার পর ডিজে বাজবে। কি অনির্বাণ, তুমি তো তার সঙ্গে এখনো আছো, ডিজে বাজবে, ভাবতে পারেন? তারপরে আরেকজন পুষ্পার ঘরে গিয়ে বললেন কি যেন, ও চেয়েছিল একটা ইলেকট্রিক চুল্লি বানিয়ে দিতে হবে হিন্দুদের জন্য, আমি বলছি আমি বানিয়ে দেবো। দেখান এগুলো, এই এবিপিতে দেখান যে কী রকমভাবে, কি ভাষায়, কি শারীরিক ভাষায় এই ধরনের আক্রমণ বাঙালিকে করা হয়েছিল। বাঙালির সঙ্গে সেই দিন বিশ্বাসঘাতকতা হয়নি, সেই দিন মনে হয়নি বিশ্বাসঘাতকতা হচ্ছে। আর আমাদের মধ্যে এখন এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কুণালদা, কুণাল ঘোষ, নিশ্চয়ই তিনি তার সুললিত বাণী আমাদের জন্য রাখবেন। কিন্তু কথা হচ্ছে যে যা কিছু হয়েছে, যা কিছু ধ্যাষ্টামো হয়েছে, নষ্টামো হয়েছে,
সে যে কোনো কারণেই হোক না কেন, বিবেক জাগ্রত হয়েছে কি হয়নি পরের কথা, কিন্তু কুণালবাবু তো নিঃস্বার্থভাবে, এটা তো মানতেই হবে, তিনি তার দলকে তিনি আবরণ দিয়ে আটকে রেখেছিলেন, তিনি বোঝাতে চেষ্টা করেছিলেন মানুষকে, যাই হোক না কেন পুকুর চুরি হয়েছে, কুণালবাবু নস্যাৎ করে দিয়েছেন এক কথা, আরে এরকম তো কোনো ব্যাপারই নয়, উল্টো দিকে তোমরাই হয়তো দোষ করছো। এই আজকে যদি সরকার তৃণমূলের থাকতো, কুণালবাবু যদি সরকারি দলের মুখপাত্র থাকতেন, আজকে যদি সত্যি সত্যি সব্যসাচী বাবুর বাড়ি থেকে ওই সব সোনার গয়না টয়না পাওয়া যেত, তারপরেও কিন্তু কুণালবাবু অ্যান্ড কোম্পানি একই ধরনের পদ্ধতিতে এই একই জিনিসগুলোকে আড়াল করতেন। আজকে বিবেক জাগ্রতির কথা যারা বলছেন, যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে 1.5 দশক ধরে বেইমানি করে গেছেন, বিশ্বাসঘাতকতা করে গেছেন, তারা আর যাই হোক, আবারও বলছি, তারা পুরনো ডাকাত দলের সঙ্গে রইলেন কিংবা ভেঙে গিয়ে নতুন ডাকাত দল তৈরি করলেন, তাতে পশ্চিমবঙ্গের বাঙালির কিছু এসে যায় না। তার কারণ বাঙালির রাহু মুক্তি ঘটেছে, পশ্চিমবঙ্গের রাহু মুক্তি ঘটেছে। ধন্যবাদ। ধন্যবাদ দেবজিৎ। দেখুন, দেবজিতের কথার কাটাছেঁড়ায় আসবো তার আগে, যেহেতু সবাই একবার আজ সোনা মানে বাজার দর কত জানি না, কিন্তু সবাই খুব প্রভাবিত হয়েছেন। প্রথমে দেখলাম 3 কিলো সোনা উদ্ধার হয়েছে নেতার গ্রেফতার হওয়া নেতার বান্ধবী সব্যসাচী দত্তের কোন ঘনিষ্ঠর বাড়ি থেকে, তারপরে শুনলাম সেটা 6 কিলো ইত্যাদি ইত্যাদি। আমি এখানে ছোট্ট একটা জিনিস পড়ার লোভ সামলাতে পারছি না। তৃণমূল কি বলছে দেবজিৎ, যে দুর্নীতির বিরুদ্ধে, এইসব সোনা টোনার বিরুদ্ধে লড়াই করেনি। আমি একটা ছোট্ট অংশ পড়ছি, অফিসিয়াল বিবৃতি পড়ছি, হ্যাঁ, কেউ ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন। 2019 সালের 23শে জুন তৃণমূল কংগ্রেস দুর্নীতির বিরুদ্ধে একটা বিবৃতি জারি করে। সেখানে বলা হয়, কোট আনকোট পড়ছি, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টির ওপর জোর দিয়েছেন যে তিনি মনে করেন তৃণমূলের 99.99% নির্বাচিত জনপ্রতিনিধি সৎ, পরিশ্রমী এবং মানুষের সেবায় দায়বদ্ধ। কি বলছে দেবজিৎ? আর এই বিবৃতির নিচে কার সই আছে জানেন? ভাবতে পারেন, ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস কমিটির সেক্রেটারি জেনারেল পার্থ চট্টোপাধ্যায়ের। এই রসিকতাটা আমি না করে পারলাম না, কিন্তু সে যাই হোক, উইথ আ ভেরি সিরিয়াস নোট, আমার দেবজিৎ এবং সব বক্তার কাছে 3টে অনুরোধ আছে। প্রথম অনুরোধ হচ্ছে যে মির্জাফরের কথা, ভাই সবাই তোমরা বলছো, একটু জগৎ শেঠের কথা হোক। মানে এই যে বিপুল রাজনৈতিক কর্মকাণ্ড, যেটা 4 তারিখের আগে হয়ে গেছে, যেটার হিসেব দিতে হয়েছে ইসিকে, সত্যি মিথ্যে যাই হোক কিছু একটা দাঁড় করাতে হয়েছে, খাড়া করাতে হয়েছে, সে তো অন্য কথা, কিন্তু 4 তারিখের পরে যে বিপুল কর্মযজ্ঞটা হচ্ছে, সেই কর্মযজ্ঞের জগৎ শেঠ কে? আমার এটা নিয়ে খুব কৌতূহল আছে। অর্থ যোগাচ্ছে কে? 1, মির্জাফরের কথা হোক, জগৎ শেঠের কথা হোক। 2, বারবার দেবজিৎ বলছে তৃণমূলের বক্তা, ভাই পুরো গুলিয়ে যাচ্ছে। যে কারণে আমরা দেখো কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল দুটো ভাগে বলছি, তার কারণ হয়তো দর্শকদেরও গুলিয়ে যাবে। আর 3 হচ্ছে, দেবজিৎ সব বলল আদি ডাকাত, নব্য ডাকাত, কিন্তু এনসিপিআই যাদের বিজেপি নাকি হাউসে ঢোকায়নি, আউট হাউসে রেখেছে, তাদের কথা বলল না। তাদেরও তো একটা উপাধি বা একটা অভিধা কিছু দিতে হবে নাকি? যাই হোক, দেখুন সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই প্রেস কনফারেন্সে জমিয়ে বলছিলেন, আমার ভালো লাগছিল। তিনি বলছেন যে তাদের লড়াইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বদলে কালেকটিভের লড়াই। চমৎকার শব্দবন্ধ। আমি শুধু তখন ভাবছিলাম যে দেবজিৎ বা অন্যান্য বিজেপি নেতাদের এটা শুনে কেমন লাগছে। তৃণমূলের যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সবাই আক্ষরিক অর্থে ল্যাম্পপোস্ট ছিল, বিজেপিরও তো দিনের শেষে সব থেকে বড় ইন্ডিভিজুয়াল কাল্ট নরেন্দ্র মোদী স্বয়ং। আজকে তৃণমূলের ভাঙনে বিজেপির কোনো ভূমিকা নেই বলে দেবজিৎরা সবসময় দাবি করে, আজও করল। কিন্তু বিদ্রোহী সাংসদদের প্রত্যেকটা বৈঠক যখন ভূপেন্দ্র যাদবের বাসভবনে হয়, কিংবা আগাগোড়া সেই বাড়িতে, এমনকি স্পিকারের বাড়িতেও বিদ্রোহী সাংসদদের সঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে উপস্থিত থাকেন, তখন কি বিজেপির ভূমিকায় গোটা ঘটনায় খুঁজতে আতশ কাঁচ লাগে? এমনকি দিল্লির সংসদীয় দল ভাঙার ব্রাহ্ম মুহূর্তে ওই ভূপেন্দ্র যাদবের বাসভবনে যখন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাজির হন, তখন 2-2 4 করতে কিন্তু বেশি বুদ্ধি খরচ করতে হয় না। আর সবচেয়ে বড় কথা, তৃণমূলে এই যাবতীয় ডামাডোলে সব থেকে বড় বেনিফিশিয়ারি, মানে সোজা কথায় মমতার পতনে যাদের হাসি সব থেকে চওড়া হয়েছে, তারা অবশ্যই বিজেপি। এ নিয়ে কোনো দ্বিমত, কোনো বিতর্ক সভার কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমার পরের বক্তা সিপিএম নেতা শতরূপ ঘোষ। নমস্কার।
দেখুন, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এই কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূল একটাই, চোর তৃণমূল। এখন আপনারা, আমরা অনেকে জানি জাভেদ আখতার একটা সময় রাজ্যসভায় এমপি ছিলেন কিছুদিনের জন্য। যেদিন জাভেদ আখতার রিটায়ার করছেন রাজ্যসভা থেকে, ওনার যে শেষ যে বিদায়ী যে স্পিচ, সেখানে উনি একটা খুব সুন্দর একটা কথা বলেছিলেন। কথাটা আমার খুব তবে থেকে মনে থেকে গেছে যে দেখুন, একটা গণতন্ত্র কেন? এই যে আমরা বলি একটা গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের এখানে একটা গভর্নমেন্ট আছে, একটা মিনিস্ট্রি আছে। এখন মন্ত্রিসভা তো সম্রাট আকবরেরও ছিল, মন্ত্রিসভা তো রাজা কৃষ্ণচন্দ্রেরও ছিল, কি শাহ সুলতান যেখানে যে রাজতন্ত্র চালিয়েছে সবার একটা করে হাউস অফ মিনিস্টার্স, ক্যাবিনেট অফ মিনিস্টার্স ছিল। কিন্তু সেগুলো গণতন্ত্র নয় কেন? এইটা কেন গণতন্ত্র? তার কারণটা হচ্ছে রাজা মহারাজা শাহ সুলতানদের খালি একটা মন্ত্রিসভা ছিল। গণতন্ত্রে যেরকম একটা মন্ত্রিসভা থাকে, তেমন একটা অপোজিশন থাকে, বিরোধী পক্ষ থাকে। কোনো মিনিস্ট্রির জন্য নয়, অপোজিশনের জন্য গণতন্ত্র একটা গণতন্ত্র হয়। আজকের এই পশ্চিমবাংলায় নতুন সরকার পেয়েছে, মানুষ ভোট দিয়ে অ্যাবসলিউট মেজরিটি দিয়ে নতুন একটা সরকার পেয়েছে, কিন্তু বিরোধীর নামে আমরা কোন কাঁসর ঘণ্টাগুলোকে পেলাম? আমি বলছি, এখানে একটা অদ্ভুত দৃশ্য দেখছি। অনির্বাণ বলার সময়, এরপরে কুণালদা বলবেন, অরূপদা বলবেন, প্রসূনবাবু তার আগে বলেছেন, আমি দেখলাম অনির্বাণ বলার সময় প্রথমে দু এক লাইন শুরু করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিন্দা ইত্যাদি করে। আমি বুঝলাম না এখানে অনির্বাণ হচ্ছে মমতা তৃণমূলের প্রতিনিধি হয়ে এসছে। অনির্বাণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এত সমালোচনা করলেন এবং আমার ধারণা ইতিহাসসম্মতভাবেই বললেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে টুইটারের ছবি পোস্ট করে ঘটা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা করে জানেন। যাক, সে অন্য কথা। এবার আমার কথাটা হচ্ছে, এখানে এরা বিজেপিকে গালাগাল না দিয়ে নিজের দলের বাকিদেরকে বেঈমান, এই সেই হ্যান ত্যান বলে তৃণমূলকে গালাগাল দিয়ে 15 মিনিট কাটিয়ে দিল। আজকে আমি দেখছিলাম বিধানসভায় কুণালদা ওখানে দাঁড়িয়ে, আমি একটা ক্লিপ দেখলাম যেখানে কুণালদা দাঁড়িয়ে বলছেন যে বাজেটে মহিলাদের নিরাপত্তার কথা বলা হয়েছে। তো তাহলে বাজেটে যদি মহিলাদের নিরাপত্তা নিয়ে সরকার এত ভাবছে, তাহলে ঋতব্রত ব্যানার্জিকে কী করে এই সরকার বিরোধী দলনেতা করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিধানসভায় কী করছে? ঋতব্রত ব্যানার্জিকে কি বিধানসভায় বিজেপি নিয়ে গেছে নাকি কুণালদা? আমার তো ধারণা ছিল আপনারাই নিয়ে গেছেন। তার আগে রাজ্যসভায় কে নিয়ে গেছিল? মানে ঋতব্রত ব্যানার্জিকে, মানে ও ধর্ষক বলে বিধানসভায় নিয়ে যাওয়া যাবে না, কিন্তু ধর্ষণের জন্য আমরা দল থেকে দাঁড়িয়ে দিলাম। তারপরে সেই লোকটাকে নিয়ে গিয়ে আপনারা রাজ্যসভার মেম্বার করলেন। এবং কখন করলেন কুণালদা রাজ্যসভার মেম্বার? যখন আরজি করের ঘটনার পরে গোটা বাংলা একটা ধর্ষণ, একটা খুনের ঘটনার বিচার চেয়ে উত্তাল, যখন মহিলারা কাতারে কাতারে, যিনি জীবনে কোনোদিন মিছিলে যাননি তিনিও রাত জাগছেন রাস্তায় একটা ধর্ষকের শাস্তি চেয়ে, সেই ঘটনার প্রতিবাদে জোহর সরকারের মতো একজন মানুষ, তিনি নিজের এমপিশিপ থেকে রিজাইন করলেন যে এমতাবস্থায় এই ধর্ষকদের দলের সাথে আমি আমার নামকে আর যুক্ত রাখতে চাই না। তখন আপনি আরজি কর আন্দোলনের মুখের সামনে দাঁড়িয়ে তোরা ধর্ষণের প্রতিবাদ করবি, আমি মমতা ব্যানার্জি দেখ তোদের কি ক্ষমতা আছে, তোরা ধর্ষণের প্রতিবাদ করে মর, আমি একটা ধর্ষককে রাজ্যসভায় পাঠিয়ে দেবো, এত আমার ক্ষমতা। একটা রেপিস্টকে, ওই ধর্ষণের ঘটনায় প্রতিবাদে যখন বাংলা উত্তাল, তখন একটা রেপ অ্যাকিউজকে গ্রেপ্তার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডি পাঠিয়েছিল, তাকে আপনারা রাজ্যসভার মেম্বার করলেন। তারপরে যখন সে এখন বিধানসভায় গিয়ে এখন গাদ্দারি করলো, বেইমানি করলো, এখন আপনাদের খেয়াল হলো যে ধর্ষকে বিধানসভায় কী করছে? বিধানসভায় তো ঘাসফুল প্রতীকে গেছে, আপনাদের সিম্বলে গেছে বিধানসভায়। উলুবেরিয়ার মানুষের কাছে গিয়ে তো আপনারা বলেছেন যে ধর্ষণ করেছে, কী করেছে দেখে লাভ নেই, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দাও। বিধানসভার আগে বলবেন 294টা আসনে আমি প্রার্থী, বিধানসভার ভোটের পরে যখন 65 জন এমএলএ বিজেপির সঙ্গে সেটিং করবে, তখন তারা হয়ে যাবে ওরা কোথাকার কি, আমি কিছু জানি না, আমি ধোয়া তুলসী পাতা শব্দ সদের। এরকম করলে কী করে চলবে বলুন? আমি বলছি যে এই যে বেইমানি নিয়ে অনির্বাণ অনেকগুলো কথা বললো। আমি এখানে আমার এই নিয়ে এটা মানতে আমার কোনো দ্বিধা নেই। অনির্বাণের সঙ্গে আমার বহু রাজনৈতিক তর্ক হয়েছে, ভবিষ্যতেও হবে। এখানে কুণালদা আছেন, কুণালদার সাথে আমার মানে তিক্ততম কনফ্রন্টেশন হয়েছে অতীতে, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করছি এদের আজকের ভূমিকাকে। এরা অন্ততপক্ষে দল হেরে যাওয়ার পরে রাতারাতি এরা নিজের অবস্থান পাল্টে নেয়। আমি এটা খোলা মনে বলছি, আমি এদের এই ভূমিকাকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু বলুন তো, বেইমানির কথা আজকে আপনাদের মুখে শোভা পাচ্ছে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাঁদুনি গাইতে এসেছেন যে ওনার সঙ্গে বেইমানি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় বেইমান কি আছে পশ্চিমবাংলার রাজনীতিতে? সুমনদা বলার সময় বলেছে, যে কংগ্রেসের ঘরে জন্ম, কালীঘাটের একটা টালির চালের বাড়ি থেকে নিয়ে গিয়ে দেশের মন্ত্রী করেছিল যে কংগ্রেস, সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে তাদের সঙ্গে বেইমানি করে, তাদের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে উনি কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন, বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছিলেন। আজ থেকে 2 দশক আগে, 2.5 দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন, আপনাদের তো বক্তব্য এইটা যে ভাই তোমাদেরকে বিজেপির বিরোধিতা করার জন্য আমি সামনে আনলাম, আর তোমরা কিনা বিজেপির সঙ্গে এখন সেটিং করে নিলে। তো ভাই এই কাজটা তো মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে করেছিলেন। উনি সেই দিন যে পথ দেখিয়েছিলেন, সেই পথে আজকে ওনার অনুপ্রেরণায় বাকিরা চলছে। এখন বেইমান করে ওনার হয়ে কাঁদুনি গাইলে চলবে? আবার উল্টো দিকে আবার আমি বলছি, যারা ভালো তৃণমূল, ওই গত 4 মে বিকেল 4টের পর থেকে যাদের বিবেক জাগ্রত হয়েছে, হ্যাঁ, তারা এই যে অরূপদার আমি ইন্টারভিউ দেখছিলাম,
আজকে অরূপদার দেখে খারাপ লাগছে। এর আগের বার যখন এবিপিতে লাস্ট অরূপদাকে দেখলাম, দুজন ছিল, অরূপদা সুশান্ত ঘোষ পাশাপাশি। এখন একা অরূপদাকে দেখছি, সুশান্ত ঘোষ জেলে বসেও এখন অরূপদাকে দেখছে যে ভাই আমি এখানে, তুই ওখানে কী করছিস। যাকে খুব শীঘ্রই আপনাদের দেখা হোক, হয় উনি বেরোন অথবা আপনি ঢুকুন, কিছু একটা হোক। কিন্তু যাই হোক, যেটা বলছিলাম আমি, যে বিকেল 4টে থেকে এই যে এদের বিবেক জাগ্রত হলো, যে আমার কী কষ্ট, মানে কি ভালো মানুষেরা, আমরা বাধ্য হয়ে দলের লাইনে কথা বলেছি, আমরা বাধ্য হয়ে সমস্ত জানি অন্যায় হচ্ছে তবু ডিফেন্ড করছি। তো বিকেল 4টে, 4 মে বিকেল 4টের পরে বাধ্যবাধকতাগুলো কোথায় চলে গেল? কোথাও যায়নি তো, তখনও তো আপনার দলই ছিল, এখনও তো নাকি আপনারা তৃণমূলই আছেন। একটাই জিনিস হলো, গভর্নমেন্ট চলে গেল, তাই তো, পুলিশ চলে গেল। পুলিশের জোরে কোন অপরাধটা না করেছেন বলুন তো? এই স্টুডিওগুলোতে বসে কোন অপরাধকে না প্রশ্রয় দিয়েছেন, কোন অপরাধের হয়ে না গলা ফাটিয়েছেন। ধর্ষণের প্রতিবাদ করতে গেছি, চুরির প্রতিবাদ করতে গেছি, ডাকাতির প্রতিবাদ করতে গেছি, কি বডি ল্যাঙ্গুয়েজে, কি ধরনের মুখের ভাষায়, কি ধরনের চোখের চাউনিতে, একদিন নয়, দুদিন নয়, 5 দিন নয়, বছরের পর বছর কতগুলো চোরকে, ডাকাতকে, ধর্ষককে দিনের পর দিন বসে বসে আপনারা ডিফেন্ড করে গেছেন। আর যেই গভর্নমেন্টটা পাল্টে গেল, এখন বলছেন যে আমরা এগুলো একদিন করতাম না, আমাদের দলের জন্য বাধ্য হয়ে করতে হয়েছিল। আচ্ছা, পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চাও মনে করে যদি এইবার বিধানসভা ভোটে তৃণমূল আবার জিততো, তাহলে অরূপ চক্রবর্তীদের বিবেক জাগ্রত হতো। যদি এবার তৃণমূল জিততো, তাহলে এই ববি হাকিম থেকে শুরু করে যারা যারা আছে, ঋতব্রত ব্যানার্জি, এদের বিবেক জাগ্রত হতো। যদি তৃণমূল জিততো, দেখতেন, আমি বলছি কথাটা অন্যভাবে নেবেন না, মানে ওই জুতো পালিশ করার ব্রাশ দিয়ে অভিষেকের, এই যে এখন যে অভিষেক ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে বলে ঋতব্রত ব্যানার্জি বলছে না যে চোরপিটুনি খেয়েছে, সেই অভিষেক যদি জিততো, এবার তৃণমূল যদি গভর্নমেন্ট করতো, তাহলে অভিষেকের পায়ের জুতোটা ব্রাশ দিয়েও না, জিভ দিয়ে চেটে পরিষ্কার করতো। এমনিও জিভের কাজ ভালো জানে, জিভ দিয়ে চেটে অভিষেকের জুতো পরিষ্কার করতো। এদেরকে আমরা চিনি না, এগুলোকে আমরা হারে হারে চিনি বলে দল থেকে তাড়িয়েছিলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঋতব্রতকে সিপিএম ঠিক করেছিল, ঋতব্রতকে এক্সপেল করেছিল, আমি ভুল করেছিলাম ওকে সুযোগ দিয়ে। এখানে ভুল করেছিলেন সুযোগ দিয়ে নয়, কেন এক্সপেল করেছিল? আজ মমতা বন্দ্যোপাধ্যায়, বা এখানে আপনারা জানেন বামপন্থীদের সাথে বহু মানুষের পথ আলাদা হয়ে গেছে। চারু মজুমদার, কানু সান্যালের মতো মানুষরা একসময় এক পার্টিতে ছিলেন, জ্যোতিবাবু আর চারু মজুমদার এক পার্টিতে ছিলেন, সেই পথও একদিন আলাদা হয়ে গেছিল। তা বলে জ্যোতিবাবু আর চারু মজুমদার কখনো একে অপরকে ব্যক্তিগত স্তরে কখনো চোর ডাকাত বলতে যাননি। সমীর পুততুণ্ডর মতো মানুষ, সাইফুদ্দিন চৌধুরীর মতো মানুষদের সঙ্গে আমাদের পার্টির পথ আলাদা হয়ে গেছে, সেটা রাজনৈতিক প্রশ্নে আলাদা হয়েছিল। কিন্তু ঋতব্রত ব্যানার্জিকে কেন তাড়ানো হয়েছিল? কোনো রাজনৈতিক প্রশ্নে নয়, কোনো মতাদর্শের প্রশ্নে নয়, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। ধর্ষণের অভিযোগ ছিল বলে তাকে পার্টি থেকে তাড়ানো হয়েছে। সেই লোকটাকে আপনি আপনার নিজের পার্টির মাথায় এনে বসালেন, তারপরে আজকে আপনি সিম্প্যাথি কার্ড খেলছেন যে ও আমার সঙ্গে বেইমানি করলো। আপনার এখানে সমবেদনা, আপনার এখানে সিম্প্যাথি প্রাপ্য না আপনার ঘৃণা প্রাপ্য বলুন তো? সরকারের পোষা বিরোধী, আমি দেখছি প্রসূনবাবু বলার সময় উনি খুব সুন্দরভাবে বললেন কথাগুলো, যে না আপনারা মিডিয়া ব্যাপারটাকে সেন্সেশনালাইজ করছে, এখানে অতি নাটকীয় একটা খবর রিপোর্টিং হচ্ছে, এখানে ওসবে করবেন না, আমরা বিরোধিতা করব, বিধানসভায় যা বিরোধিতা করার ইত্যাদি 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 করলেন। আজকে আমি দেখছিলাম বিধানসভার ঘটনা, এই যে এনাদের প্রসূনবাবুদের যে তৃণমূল আছে বিধানসভায়, তারা আজকে প্রতিবাদে দেখছি বিধানসভা থেকে ওয়াকআউট করছে। ভালো কথা, দেখলাম ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে আপনারা বিধানসভা থেকে ওয়াকআউট করছেন। আবার এই আনন্দবাজারের খবর দেখাচ্ছি, গত 10 তারিখের খবর, এ মাসের এই 10 তারিখের খবর, বিমানবন্দর লাগোয়া হোটেলে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠক বিদ্রোহী তৃণমূল বিধায়কদের একাংশের, ছিলেন ঋতব্রত। কেমন বিরোধী পক্ষ করে ভাই বিধানসভায় ওয়াকআউট করে, রাত্রিবেলা হোটেলে দেখা করে? পশ্চিমবাংলায় স্বাধীনতার পর থেকে অনেক শাসক বিরোধী এসছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গে জ্যোতি বসুর শাসক বিরোধী সম্পর্ক ছিল, মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার সম্পর্ক। পরবর্তীকালে জ্যোতিবাবুর সঙ্গে বিরোধী পক্ষের বহু, শেখ জয়নুল আবেদিন থেকে শুরু করে একের পর এক সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে স্টলওয়ার্ড নেতাদের শাসক বিরোধিতার সম্পর্ক ছিল, মানে মুখ্যমন্ত্রী এবং বিরোধী পক্ষের সম্পর্ক ছিল। পরবর্তীকালে বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, সূর্যকান্ত মিশ্র দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আব্দুল মান্নান, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী দেখেছি। জীবনে কেউ কোনোদিন শুনিনি যে বিরোধী দল নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী রাত্রিবেলা হোটেলে চুপি চুপি দেখা করে। আরে বিরোধিতা করার থাকলে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধিতা করুন। আমরা দেখি, আমরা জানি আমাদের জন্য কোন লড়াইটা করছেন বিধানসভার ভেতর, কী বিরোধিতাটা করছেন। বিধানসভা থেকে হাত পা ছুটে ওয়াকআউট করছেন, রাত্রিবেলা হোটেলে গিয়ে দেখা করছেন, আর সেখান থেকে আবার বেরিয়ে মুখ্যমন্ত্রী প্লেন ধরে চলে যাচ্ছেন দিল্লিতে গিয়ে আবার বিজেপির মন্ত্রীর বাড়িতে তৃণমূলের এমপিদের সঙ্গে বসে বৈঠক করছেন। পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চার এটা বুঝতে বাকি আছে যে এই বিরোধী হচ্ছে শাসকের বেছে নেওয়ায় জনগণের। দেখুন, একটা ইলেকট্রাল ডেমোক্রেসি মানে কি, পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে কি? মানুষ যেরকম ঠিক করে সরকারকে চালাবে, তেমন মানুষ ঠিক করে প্রধান বিরোধী পক্ষ কে হবে। পশ্চিমবাংলার মানুষ যেমন এইটা ঠিক করেছেন যে সরকার আজকে বিজেপি চালাবে,
সেরকম বাংলার মানুষেরা ঠিক করেছেন যে পশ্চিমবাংলার প্রধান বিরোধী পক্ষ সিপিআইএম হবে না, কংগ্রেস হবে না, প্রধান বিরোধী পক্ষ হবে তৃণমূল কংগ্রেস। সেইটা ঠিক করে মানুষ ভোট দিয়েছেন। কিন্তু আজকে পশ্চিমবাংলার বিধানসভার এমন চেহারা দাঁড়ালো যেখানে বাংলার মানুষের ঠিক করে দেওয়া বিরোধী পক্ষ নয়, পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া বিরোধী পক্ষ পশ্চিমবাংলার বিধানসভার ভেতর বিরোধী হবে। এইটা প্রাপ্য ছিল পশ্চিমবাংলার মানুষের। আমি বলছি, এখানে আমি আমার কথাটাকে শেষ করছি। প্রসূনবাবুরা বলে গেলেন, বুঝিয়ে গেলেন যে ওনারা নাকি বিরাট বিরোধিতা করবেন। এখন যা হচ্ছে চিন্তা করবেন না, এ দলের মধ্যে কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন সামনে আসছে। ডিফারেন্স অফ ওপিনিয়ন মানে কি প্রসূনবাবু? আপনাদের তো দলের ডিফারেন্স অফ ওপিনিয়ন একটাই, কোটি কোটি টাকার ফান্ডটা কার কাছে যাবে, এই তো ব্যাপার। নাহলে চোরের দল ওরা আবার কী নাম আর কী সিম্বল? ওই কোটি কোটি টাকার ইলেকশনের অ্যাকাউন্ট বা কী বলে পার্টির অ্যাকাউন্টগুলো কার পকেটে ঢুকবে, এই নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন। যাক, এসে আপনাদের ছাগল আপনারা ডগায় কাটবেন, আগায় কাটবেন, আপনাদের ব্যাপার। কিন্তু আমি কথাটা এখানে বলছি, আপনাদের এত বিরোধিতা করার, আপনারা যারা ঋত তৃণমূল যারা আপনাদের এত মানে বিজেপির বিরোধিতা করার এই যে আপনাদের প্রবল স্পৃহা, তা আপনাদের নেতা তো ববি হাকিম আপনাদের পক্ষে গেছেন তো, ঠিক বললাম তো? ববি হাকিম এখন কোথায় আছেন? তো রোল কল করতে হয়, এখন সকালে কোথায় আছে, বিকেলে কোথায় আছে কে জানি না। ঋত তৃণমূল, আপনাদের তৃণমূল আছে তো ববি হাকিম এই যে প্রচণ্ড একটা বিজেপির বিরুদ্ধে লড়াই উনি করবেন, বিধানসভায় দাঁড়িয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন, বিজেপির একবারে চুরিগুলোকে খ্যাক করে ধরবেন বলে। তো কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবেও সেই বিরোধিতা করতেন, সেখান থেকে লেজ গুটিয়ে পালালেন কেন ইস্তফা দিয়ে? একই লোক চিন্তা করুন, সে গার্ডেন রিচ থেকে বিধায়ক হয়ে বিধানসভায় গেছে, আর সে কলকাতা কর্পোরেশনের মেয়র, ও বিধানসভায় নাকি বিজেপির বিরুদ্ধে লড়বে। এদিকে কলকাতা কর্পোরেশনের মেয়র পদ থেকে রিজাইন করে পালালো, এ নাকি বিরোধী। কিন্তু আমি বলছি, আমার কথাটাকে আমি শেষ করছি এটা বলে, দেখুন বিজেপি সদ্য সরকারে এসছে, আমার কিছু বলা না বলা, প্রশ্ন করা, সমালোচনায় বিজেপির এই মুহূর্তে কিছু যাবে আসবে না, আমি সেটা জানি। কিন্তু জেনেও আমার মনে হয় যে এই কথাটা বলা এখানে প্রয়োজন। বিজেপিকে যে মানুষ সমর্থন করেছিলেন, দেখুন আমি খুব আন্তরিকভাবে বলছি, সেই মানুষ কি পেলেন? আজকে কিছু কাউন্সিলরের মাথায়, কিছু পঞ্চায়েত মেম্বারের মাথায় ডিম ফাটানো হচ্ছে দেখে আমাদের আনন্দ হচ্ছে, কিছু লোক জেলে যাচ্ছে। তো 5 কোটি টাকা চুরি করা কাউন্সিলর আর পঞ্চায়েত মেম্বারগুলো জেলে যাবে, আর ওদের মাথায় ডিমের অমলেট হবে। আর 500 কোটি টাকা চুরি করা এমপিগুলো দিল্লিতে মন্ত্রীর বাড়িতে বসে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে। আজকে যে রাজনীতি, ধরুন বিজেপি প্রশ্ন করেছে, বহু মানুষ এতে সাড়া দিয়েছেন। সায়নী ঘোষ, এখানে দেবজিৎ একটা জিনিসের কথা ইঙ্গিত করছিল যে সুরেন্দ্রনাথের ইউনিয়ন রুম থেকে পাওয়া গেছে যে জিনিসটা বাড়িতে প্রকাশ্যে রাখা যায় না, সেই জিনিসটা শিবলিঙ্গের মাথায় সায়নী ঘোষ পড়িয়েছিল। সেইটা নিয়ে বিজেপি গোটা বাংলা জুড়ে বছরের পর বছর প্রচার করে গেছে যে অন্য কোনো ধর্মকে নিয়ে করতে পারবে, আমাদের দেবদেবীকে নিয়ে এই জিনিস, শিবলিঙ্গের মাথায় তুমি কন্ডম পরালে। সেই সায়নী ঘোষ এখন হয়ে গেল ভালো তৃণমূল। তিনি এখন বিজেপির নেতাদের বাড়িতে বসে বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করছেন। ববি হাকিম দাঁড়িয়ে একটা লোক বললেন, আজকে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার হাজার বিরোধ থাকতে পারে, আজকে এখানে কুণাল ঘোষের সঙ্গে, অনির্বাণের সঙ্গে আমার হাজার বিরোধ থাকতে পারে, কিন্তু আমি অন্ততপক্ষে কখনো এদেরকে বলতে শুনিনি যে একমাত্র মুসলিম ছাড়া বাকি সব ধর্মের মানুষ খুব অভাগা। বলতে শুনেছিলাম ববি হাকিমকে যে হিন্দুর ঘরে যে জন্মেছে কি অন্য কোনো ধর্মে যে জন্মেছে সেই বিরাট অভাগা, একমাত্র ইসলামে যে জন্মেছে তার বিরাট সৌভাগ্য। সেই ববি হাকিম আজকে বিজেপির হাত মাথায় নিয়ে হয়ে গেল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, মানে কি ক্যাবিনেট মিনিস্টার ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক, লালবাতি গাড়ি, নীলবাতি গাড়ি নিয়ে ঘুরবে। আর মার খাবে পাড়ার একটা সাধারণ মুসলমান মানুষ, সে যদি এখন জয় শ্রীরাম না বলে তাকে এখন গরুপেটা করা হবে। সে যদি এখন হচ্ছে কপালে গেরুয়া তিলক পড়তে অস্বীকার করে তাহলে সে মার খাবে। আর হিন্দু ধর্মে জন্মালে অভাগা বলা ববি হাকিম দিব্যি লাইন করে নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে এখন নীলবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াবে। অরূপ বিশ্বাস বাড়ি থেকে বেরোতে পারছিল না, ওর ভাই অ্যারেস্ট হয়েছে, মুখ লুকিয়ে বেড়াচ্ছিল, কোথায় আছে কেউ খুঁজে পাচ্ছিল না। ঘন্টায় ঘন্টায় টিভিতে আপডেট আসতো যে এই বোধহয় অরূপ বিশ্বাস ধরা পড়লো, এই বোধহয় অরূপ বিশ্বাস ধরা পড়লো। হঠাৎ করে অ্যাকাউন্ট ফ্রিজ করার কি চিঠি দিল, চিঠি দিয়ে ভালো তৃণমূল হয়ে গেল। শুনি আজকে নাকি সে তার নাকি নির্দেশ এসে গেছে যে অরূপ বিশ্বাসকে এখন গ্রেপ্তার করা যাবে না, ও শতদ্রু দত্ত যা মামলা করেছে, যা করেছে, মেসি ফেসি দেখা যাবে, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, সে এখন ভালো তৃণমূল হয়ে গেল। তাই বলছি আমরা ভালো তৃণমূল বলছি যে কৌস্তব এখানে বসে আছে, ইতিমধ্যে কৌস্তবের পোড়া কপাল, ও কি ভালো বিজেপি হয়ে গেল না নিজের অজান্তে? আমি গতকাল দেখছিলাম, কাল না পরশু কোথায় হয়েছে, কৌস্তব ব্যারাকপুরে খেলা হচ্ছে, ব্যারাকপুরের কোন তৃণমূলের চেয়ারম্যান ছিলেন মিউনিসিপ্যালিটির, তিনি ছিলেন বলে তুমি রাগ করে চলে এসছো, ভালো কাজ করেছো, আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমি বলছি কৌস্তবের সাথেও আমার হাজারটা ডিফারেন্স অফ ওপিনিয়ন থাক, কিন্তু কৌস্তব যদি আজকে তৃণমূলের চোরগুলোকে আবার মূল স্রোতে ফিরিয়ে, যাতে ওরা ফিরে আসতে না পারে তার জন্য যদি লড়াই করে, আমি ওকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু ভাই তার মানে কি অর্জুন সিং খারাপ বিজেপি, তৃণমূলের চেয়ারম্যানের সঙ্গে সেটিং করছে, কৌস্তব ভালো বিজেপি, ও সব সেটিং থেকে রেগে গিয়ে চলে আসছে। সুতরাং এত তাড়াতাড়ি কিন্তু এগুলো হওয়া দরকার ছিল না। তবু দেখুন এটা সত্যি, তৃণমূলের জমানায় যদি আমরা একটা জিনিস শিখে থাকি, অনেক কিছুই শিখেছি, কিন্তু তৃণমূলের পতন যদি একটা জিনিস শিখিয়ে থাকে তা কিন্তু এই
যে নেতাকে কিনলেই জনগণকে কিনে নেওয়া যায় না। কিছু লোককে আমি কিনে নিচ্ছি মানে এই নয় যে সেই লোকগুলো যাদের ভোটে জিতেই জায়গায় এসেছিল সেই মানুষগুলো আমার কেনা হয়ে গেল। ওই মহাভারতে ছিল না, কংসকে বলেছিল তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কিছু নির্বাচিত এমএলএকে এমপিকে কেনা যেতে পারে, কিন্তু জানবেন বিধানসভার ভেতরটা কি লোকসভার ভেতরটা আপনারা কিনে নিলেন মানে এই নয় যে রাজ্যটা দেশটা বিরোধী শূন্য হয়ে গেল। আপনাদের বিরোধী, সত্যিকারের বিরোধিতা করার জন্য বিরোধী কিন্তু যেখানে যেখানে আপনারা বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙছেন, দোকান ভাঙছেন, যেখানে যেখানে মিড ডে মিলে বাচ্চাদের থালা থেকে ডিম কেড়ে নেওয়া হচ্ছে, যেখানে যেখানে এই আক্রমণ এই অত্যাচার নেমে আসবে, সেই লড়াইয়ের ময়দান থেকে কিন্তু পশ্চিমবাংলায় বিরোধী তৈরি হবে। বিধানসভার ভেতর এখন দুজন আছে, মুস্তাফিজুর রহমান, নওশাদ সিদ্দিকী, কংগ্রেসের দুজন এমএলএ রয়েছেন। বিধানসভার বাইরেও কিন্তু সঠিক লড়াইয়ের মধ্যে দিয়ে সঠিক বিরোধী পক্ষ উঠে আসবে। ধন্যবাদ শতরূপ। দেখুন, ডোমকলকে ঠিক গোকুল বলা যায় কিনা জানি না, কিন্তু নিঃসন্দেহে অন্য শেষ যুক্তিতক্কেও আমার মনে আছে তীব্র কটাক্ষ করেছিল কুণাল ঘোষ যে আর্যভট্টের দল শূন্য থেকে মহাশূন্য। ডোমকলে কিন্তু বামপন্থীরা খাতা খুলেছে, তবে গোকুলে বাড়িছে কিনা এটা একমাত্র সময় বলতে পারবে। তবে শতরূপকে বিশেষ করে ধন্যবাদ। জাভেদ আখতার, কতদিন পরে জাভেদ আখতার শুনলাম। চতুর্দিকে তো জাভেদ শব্দটা শুনলেই মস্তিষ্কের বাকি অংশটা বলে জাভেদ খান, জাভেদ খান। মনে হচ্ছিল প্রথমে ভুল শুনছিলাম। কোন জাভেদ খান? বিজেপি চিরকাল বলে এসছে যে কলকাতার যত বেআইনি নির্মাণ আছে তার অর্ধেকই নাকি জাভেদ খান আর তার পুত্রের বদান্যতায় হয়েছে। তারপরে দেখলাম স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্নের বৈঠকে তাকে নাকি শুনলাম বলছেন যে আপনার বাড়িগুলো রেগুলারাইজ করে দেবেন, সেও দেখলাম। তবে মানুষ দেখছে যে ভালো তৃণমূল যারা, তাদের দুর্নীতির কি তদন্ত হবে? আজকে অবশ্য মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সেসবও নাকি হবে, সে দেখা যাবে। কিন্তু যাই হোক, শতরূপ খুব সঙ্গত কারণে ন্যায্য অধিকারী দলবদল নিয়ে নৈতিকতার প্রশ্ন তুলল। আমি একটা উল্টো উদাহরণ দিই। 2014 সালে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন, নিজেদের শক্তির বাইরে গিয়ে চারটে আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বামেরা একটা, আর কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী লড়েছিলেন একটা আসনে। দলীয় হুইপ এবং স্বাভাবিক নৈতিকতার বিচারে ভোট হলে কোনো অবস্থাতেই তৃণমূলের ওই চতুর্থ প্রার্থীর জেতার কথা নয়। আর ঠিক এইখানেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নির্লজ্জভাবে শুরু হয়ে যায় ঘোড়া কেনা বেচা। শেষ পর্যন্ত দুই বাম দল, আরএসপির দুই বিধায়ক দশরথ তির্কি আর অনন্তদেব অধিকারী এবং ফরওয়ার্ড ব্লকের সুনীল মণ্ডল তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছিলেন। আর সিপিএম থেকে শটান তৃণমূলে যোগ দেওয়ার তালিকা তো রয়েইছে। সেদিনে রেজ্জাক মোল্লা, তাপস চট্টোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে এই হালের প্রতিকুর রহমান। নয় করে সেই তালিকাও কিন্তু খুব ছোট হবে না। তবে হ্যাঁ, দল বদলুদের সিপিএম দলে নিচ্ছে, এটা সত্যিই বিরল। এবং পার্টির সঙ্গে দূরত্ব বা বিচ্ছেদ মানেই যে কাদা ছোঁড়াছুঁড়ি নয়, সেই উদাহরণও বারবার রেখেছেন বামপন্থীরা। ভাবুন, পিসি যোশী, যিনি মাত্র 29 বছর বয়সে 1936 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়েছিলেন, 1948 সালে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ছবিটা ভাবুন, কলকাতা পার্টি কংগ্রেসের মঞ্চে বসে আছেন পিসি যোশী, আর বিটি রণদীপে পিসি যোশীর সামনেই তাকে তুলোধনা করছেন। এও কিন্তু হয়েছে। কিন্তু দল তাকে বিতরণ করলেও পিসি যোশী পাল্টা গোষ্ঠী তৈরি করার রাস্তায় হাঁটেননি। ঠিক একই রকমভাবে পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পরেও সোমনাথ চট্টোপাধ্যায় নীরবে যন্ত্রণা পেয়েছেন, কিন্তু পার্টিকে পাল্টা আক্রমণ করেননি। এ তো দিনের পর দিন আমরা নিজেরাই চোখে দেখেছি। জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বলরাজ মাধবকেও দল বহিষ্কার করেছিল। মাধব কিন্তু অন্য দলে যোগ দেননি। তবে আজকে কেউ বলতেই পারেন যে এগুলো এই আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সত্যিই ব্যতিক্রমী উদাহরণ। যাই হোক, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।